অভিজিৎ এবং আমি আজকে শুরু করতে চলেছি ধারকত্বের পার্ট 3 এর ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নিয়ে। কি নিয়ে? না, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নিয়ে। এখন সমান্তরাল পাত বলেছে, তাহলে আমি নিশ্চয়ই ছবিটা আঁকি। দেখো, সমান্তরাল পাত, সমান্তরালভাবে দুটি পাত থাকবে। এই পাত দুটো কিন্তু সমান্তরাল এইভাবে আছে, ঠিক আছে? 3D অ্যাঙ্গেলে দেখবে, দেখার চেষ্টা করবে। দেখো, এই দুটো পাত আছে এবং এই দুটো পাতকে আমরা এইভাবে, আমি আগে প্রথমে পাত দুটোর নাম লিখে নিই। এটা হচ্ছে এ পাত এবং এটা হচ্ছে বি পাত। এখন দেখো, এ পাতে যেটা করব সেটা কি, এ পাত থেকে কি আধানগুলো বণ্টিত হয়ে বি পাতের দিকে যাচ্ছে। এ পাত থেকে আধানগুলো বি পাতের দিকে যাচ্ছে। আধানগুলো পরস্পর দেখো বি পাতের দিকে যাচ্ছে এবং এদের মধ্যে আধানের কিভাবে চলাচল করছে, এই অ্যাঙ্গেল বরাবর চলাচল করছে আধানগুলো। দেখো, এই হচ্ছে এ পাত, এটা হচ্ছে বি পাত। দুটো পাত পরস্পর কিনা সমান্তরাল ভাবে আছে। এখন যদি সমান্তরাল ভাবে থাকে তখন দেখো, এই প্রথম এই উপরের এ পাতকে আমরা প্লাস কিউ আধানে আহিত করছি এবং নিচের এই বি পাতকে আমরা মাইনাস কিউ আধানে আহিত করলাম। এবং আমরা তো জানি একটা ক্যাপাসিটরে একটা পাতে কিনা এই বি পাতটা গ্রাউন্ড থাকে, মানে ভূসংলগ্ন থাকে। ঠিক সেই একই ভাবে আমরা বি পাতটাকে ভূসংলগ্ন করলাম। এখন দেখা যাচ্ছে এই এ পাত থেকে তড়িৎগুলো কিন্তু বি পাতের দিকে প্রবাহিত হচ্ছে এবং প্রবাহিত হলে এদের মধ্যে যে অঞ্চল সেটাকে আমরা কে বলবো, স্মল কে দ্বারা প্রকাশ করব। এবং এদের যে দূরত্ব, এ পাত থেকে বি পাতের যে দূরত্ব সেটা বলবো স্মল ডি। ওকে, ভিডিওটার এই যে চিত্রটার ইন্ট্রো তোমরা পেলে না, চিত্রটা কি। এখন দেখো যে আমার তো বলেছে যে তলমাত্রিক ঘনত্ব বের করতে হবে। এখন এই পাতের এই যে পাতের তল, এই তলের যে ঘনত্ব সিগমা, তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই আলফা। কি বললাম না, সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই আলফা। এখন ভাবতে হবে কিউটা কি আর আলফা এটা কি। দেখো, কিউ তো বোঝা যাচ্ছে যে কিউটা তো আধান আমি দিয়েছি, কিন্তু আলফাটা কি? হ্যাঁ, আলফাটা কি? হ্যাঁ, দেখো, আলফাটা হচ্ছে এই যে পাত দুটির মধ্যবর্তী ক্ষেত্রফল, ঠিক আছে? পাত দুটির যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আলফা। এখন মনে রাখবে যে এই কোন পাত দুটির মধ্যবর্তী অঞ্চল যদি বের করতে বলে সেটা সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই আলফা হবে। এখন এটা পেলাম, আমরা তলমাত্রিক ঘনত্ব পেলাম। এবারটা বের করতে হবে আমার উভয় এ ও পাতের জন্য তড়িৎ প্রবাল্য বের করতে হবে, যেটা কিনা ই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাল্য বের করতে হবে। এখন দেখো, এ পাত কোনটা এবং বি পাত কোনটা সেই হিসেবে আমরা মেজার করব তড়িৎ প্রবাল্য। এটা এ পাত আর এটা বি পাত। এখন এ পাতের ক্ষেত্রে তড়িৎ প্রবাল্য, এ পাতের ক্ষেত্রে তড়িৎ প্রবাল্য E1 দিচ্ছি আমরা। E1 ইজ ইকুয়াল টু, এখন এই রো বাই 2k এপসিলন নট। দেখো, এপসিলন নট দিচ্ছি। এই নটটা দেওয়ার কারণ হচ্ছে, সবসময় মনে রাখবে এপসিলন যদি শুধু থাকে তাহলে সেটা যে কোনো মাধ্যমের হতে পারে। যদি নট দিয়ে দেওয়া হয়, এই চিহ্নটা দিয়ে দেওয়া হয়, তাহলে মনে করবে যে এদের যে মধ্যবর্তী স্থান সেটা বায়ু পূর্ণ আছে, বায়ু দ্বারা আচ্ছন্ন আছে। এখন E1 পাতের ক্ষেত্রফল, এ পাতের ক্ষেত্রে E1 ইজ ইকুয়াল টু সিগমা বাই 2k এপসিলন নট এবং বি পাতের ক্ষেত্রে E2 ইজ ইকুয়াল টু সিগমা বাই 2k এপসিলন নট, ঠিক আছে? E2 ইজ ইকুয়াল টু সিগমা বাই 2k এপসিলন নট। এখন E1 ও E2 পেলাম, তাহলে এদের যোগফলটা কি হবে দেখা যাক। দেখো, E ইজ ইকুয়াল টু
E1 প্লাস E2 করছি, কি করছি না E ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 করছি, তাহলে মোট আমরা ইটা পাবো, তাই তো? তাহলে সিগমা বাই 2k এপসিলন নট প্লাস সিগমা বাই 2k এপসিলন নট, তাহলে যে মানটা আসছে দেখো সিগমা বাই k এপসিলন নট, এটা পাচ্ছি ই এর মান। এখন তো ই এর মান বের করতে হচ্ছে। এখন আমার প্রশ্নটা কি, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ সমান্তরাল পাত ধারকের সি নির্ণয় করতে হবে। সি ইজ ইকুয়াল টু জানি কিউ বাই ভি জানি আমরা, আমার নির্ণয় করতে বলেছে সি, অর্থাৎ ধারকত্ব নির্ণয় করতে বলেছে। এখন ধারকত্ব ইজ ইকুয়াল টু আমরা জানি আধান বাই ভি, তাহলে প্রথম টার্গেট থাকবে আমার কিউ আধান, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি, আধান আমরা কি বলতে পারি, দেখো আধান আমরা বলতে পারি, আধান ইজ ইকুয়াল টু বলতে পারি এই পাতের দূরত্ব ইনটু এর তলমাত্রিক ঘনত্ব সিগমা, আধান ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ডি, এই হচ্ছে আধান। এবং দেখো বিভব বের করতে হবে, বিভবটাই বের করা একটু সমস্যা হবে, কারণ বিভবটা দেখো, বিভব বলতে আমরা বুঝি যে তড়িৎ প্রবাল্য ইনটু, বিভব হচ্ছে যেটা তড়িৎ প্রবাল্য ইনটু দূরত্ব, ঠিক আছে? দেখো এটা যে একটু ভুল হয়েছে, দেখো এই কিউ ইজ ইকুয়াল টু, দেখো অর্থাৎ আধান, টোটাল আধান আমি বের করতে বলেছে, তার কিউ ইজ ইকুয়াল টু তলমাত্রিক ঘনত্ব সিগমা ইনটু ডি হবে না, এদের ক্ষেত্রফল, কারণ এক একটা পাতের উপরে আছে নিশ্চয়ই, তাই পাতের ক্ষেত্রফল আমরা জানি আলফা, এটা হবে। এবং ভি যেটা এই যে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ ই ইনটু ডি, হ্যাঁ এটা হচ্ছে ই ইনটু ডি, তাহলে বিভব পার্থক্য V ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে E ইনটু E ক্রস D, ঠিক আছে? এর মান তো আমি পেয়ে গেছি, এখন ক্রস D ইনটু বের করলেই চলে আসবে সিগমা বাই k এপসিলন নট, সিগমা বাই যেটা হচ্ছে k এপসিলন নট ইনটু যেটা হচ্ছে D, সিগমা বাই k এপসিলন নট ইনটু D, তাহলে এই ক্ষেত্রে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে সিগমা বাই k এপসিলন নট d। তাহলে দেখো কিন্তু আমরা যে v এর মানটা পেয়ে গেলাম, তাহলে দেখো একটা সোজা হিসেব, আমরা c এর মান বের করতে চেয়েছে, q এর মানও পেয়েছি, এবং v এর মান যেটা পেলাম সেটা হচ্ছে সিগমা ইনটু d বাই k এপসিলন নট, এই হচ্ছে q আর v এর মান। তাহলে জাস্ট এখানে মানগুলো পুট করব, আমার মানটা পেয়ে যাব, আলটিমেট যেটা সমীকরণ সেটা পেয়ে যাব। তাহলে দেখো c is equal to, অতএব c is equal to q by v, q এর মান পেয়েছি সিগমা ইনটু আলফা, এদের সিগমা আলফা বাই, দেখো আলফা বাই সিগমা বাই k এপসিলন নট ইনটু d, তাই তো? এখন এই সিগমা সিগমা এলিমিনেট হয়ে যাবে এবং আলটিমেট যেটা মান থাকছে আলফা k এপসিলন নট বাই d, ওকে? এটা হচ্ছে c এর মান, c is equal to alpha k epsilon naught by d, এটাই হচ্ছে ধারকত্বের মান। অর্থাৎ সমান্তরাল পাত ধারকের যদি আমার ধারকত্বের মান বলতে চাই বা দেখাতে বলতে চাই, তাহলে আমরা কিন্তু এইভাবে যে মানটা আসবে সেটা হচ্ছে c is equal to alpha k epsilon naught by d, ওকে? এখন নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে যে এটা কিসের উপর নির্ভর করে, বিভিন্ন বিষয়ের উপরে সমান্তরাল পাত ধারকত্বের ধারকত্ব। এই যে সমান্তরাল পাত ধারক, এর ধারকত্ব আবার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়গুলো জানবো। সাধারণত দেখো তিনটে বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে পাতের ক্ষেত্রফলের উপরে, এই যে পাত নিয়েছি এ ও বি পাত, এই পাত দুটো নিশ্চয়ই ক্ষেত্রফল জানি আলফা, সেই আলফার উপরে ধারকত্বটা ডিপেন্ড করবে। প্রথমে দেখো সি সমানুপাতিক আলফা হবে, সি সমানুপাতিক আলফা হবে, সি সমানুপাতিক আলফা হচ্ছে। নেক্সট যেটা
সি সমানুপাতিক আলফা মানে সি হচ্ছে এই সমান্তরাল পাত দুটোর ধারকত্ব এবং আলফা হচ্ছে এদের ক্ষেত্রফল। নেক্সট যেটা হবে পাত দুটির মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের কিন্তু ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ সি সমানুপাতিক 1/d, ঠিক আছে, ডি স্কয়ার আই থিংক, হ্যাঁ শুধু ডি আছে, তো সি সমানুপাতিক 1/d, অর্থাৎ সি সম্পর্ক ডি এর থেকে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ধারকত্ব তার এই সমান্তরাল পাত ধারকের যে মধ্যবর্তী দূরত্ব তার ব্যস্তানুপাতিক। এবং লাস্ট যেটা সি সমানুপাতিক কে। এখন কে কি? এখন কে হচ্ছে এদের পাত দুটির মধ্যবর্তী অঞ্চল, সেই অঞ্চলে কিরকম মাধ্যম আছে, বায়ু মাধ্যম থাকতে পারে, কাঁচ মাধ্যম থাকতে পারে, সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করছে ধারকত্বটা। এই তিনটে বিষয়ের উপরে ধারকত্ব নির্ভর থাকে। এই জিনিস জাস্ট এই তিনটে চারটে টপিকটা সি এর মান, এই তিনটে বিষয়টা একটু নোট করে নেবে, তারপর আমি নেক্সট টপিকে যাব। আর একটাও বলেছে যেটা কিনা প্রবলেম সেটের পক্ষে খুবই ইম্পর্টেন্ট, এই সমীকরণটা বলছি সেটা হচ্ছে প্রবলেম সেটের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। c = n-1 k ε0/d, যে এইটা হচ্ছে প্রবলেম সেটের পক্ষে খুবই একটা ইম্পর্টেন্ট, যেটা কিন্তু প্রবলেম সেটে থাকে, ঠিক আছে। c = n-1 k ε0/d। এবার কথা হচ্ছে এটা কোন চিত্র থেকে আসবে সেটা বলবো। দেখো সাধারণত এই ক্ষেত্রে যে চিত্র তুমি দেখতে পাবে, এই রকম চিত্র দেখতে পাবে, এই ধরনের ক্ষেত্রে তুমি এটা দেখতে পারবে সি এর যেটা মান এই n-1 প্রত্যেক n হচ্ছে তোমার n-1 k ε0/d, এটা হচ্ছে সি এর মান। এটা কিন্তু প্রবলেম সেটের পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ মান, এটাও নোট করে নেবে। তাহলে নেক্সট যেটা আমরা করাতে যাচ্ছি সেটা হচ্ছে মিশ্র পরাবৈদ্যুতিক সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। মিশ্র, মিশ্র মানে কি? বলছি দাঁড়াও, মিশ্র জিনিসটা কি দেখো, এখানে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব মানে এর মাঝে যে কে, সেটা কিন্তু একটাই নির্দিষ্ট, হয় বায়ু থাকলে বায়ু মাধ্যম থাকবে, কাঁচ মাধ্যম থাকলে কাঁচ মাধ্যমে থাকবে। কিন্তু এইবারটা যেটা করাতে যাচ্ছি এটা মিশ্র বস্তু, অর্থাৎ এদের কে এর মান বিভক্ত আছে, মানে এক জায়গায় বায়ু বা এক জায়গায় কাঁচ মাধ্যম থাকতে পারে, আর এক জায়গায় মানে দুটোই মাধ্যমটা অন্য অন্য মাধ্যম, বিভিন্ন বিভবযুক্ত মাধ্যম। এখন তাহলে হেডিংটা লেখা যাক, মিশ্র পরাবৈদ্যুতিক বিভবযুক্ত পরাবিদ্যুৎ সমান্তরালের ধারকত্ব। জাস্ট লিখে রাখি মিশ্র পাত, মিশ্র পাত ধ্রুবকের ধারকত্ব সেটা বলবো। অর্থাৎ এই ক্ষেত্রে ছবিটা আগে আঁকতে হবে, ছবিটা কি জেনে নেব। দেখো ছবিটা এক্ষেত্রে দেখো আগে ঠিক একই, জাস্ট সামান্য একটু চেঞ্জ হতে পারে, সেটা বলছি। উপরের পাতটাকে এ, এই পাতটা বি, এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট আছে, এগুলো সেম আর কি, সেগুলো বলছি। এবং এই যে দূরত্ব সেটাকে ডি বলবো আমরা, এই দূরত্বকে আমরা স্মল ডি বলবো, এবং এই হচ্ছে দুটো বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, দুটো পার্টে বিভক্ত হয়ে যাচ্ছে, যার প্রথমটা হচ্ছে k1, দ্বিতীয়টা k2, ঠিক আছে। এবং এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ আধানে আহিত আছে, ওকে, আর এইটা এরকম ভাবে আছে, এবং এটা হচ্ছে তোমার ε1, এটা ε2, জিনিসটা কি আমি পরে বলবো, দেখো। এবং এদের যে এইটার এইটুখানি দূরত্ব স্মল টি, ঠিক আছে, এবং এই দিকে বিভক্ত হচ্ছে, এইদিকে আধানগুলো আছে, ঠিক আছে। এখন একই ভাবে আমার এর ধারকত্বটা নির্ণয় করতে হবে। কথা হচ্ছে কি করে ধারকত্ব নির্ণয়,
দেখো ধারকত্ব নির্ণয় করার জন্য প্রথমেই যেটা আমরা লাগবে তলমাত্রিক ঘনত্ব লাগবে, কারণ সেই তলমাত্রিক ঘনত্ব থেকেই তো আমরা কিউ এর মানটা পাবো। সবসময় এই ধরনের প্রয়োগ করার আগে দেখে নেবে যে আমাদের কি বের করতে চেয়েছে। ধারকত্ব বের করতে চেয়েছে, তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি। তাহলে ধারকত্ব বের করতে গেলে আমার দরকার কিউ আর ভি, এই দুটো ডিভাইড করে দিলেই আমি এই যে মিশ্র পার্থক্যের ধারকত্ব নির্ণয় করতে পারবো। এখন কথা হচ্ছে কিউ আমি কি করে পাবো। দেখো তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই আলফা। তাহলে সেখান থেকে আমি বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইনটু আলফা। কোনো সমস্যা না? সমস্যা নেই। সেই আর প্রথমে মানটা বেরিয়ে গেল কি, এখানে একটু লিখে রাখি কিউ ইজ ইকুয়াল টু সিগমা আলফা। প্রথম মানটা পেলাম, তলমাত্রিক ঘনত্ব দিয়ে মানটা পেলাম। এবারটা আমার যেটা তো দরকার সেটা হচ্ছে ভি, বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। কি করে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে? দেখো আগের যে প্রয়োগটা সেটা কিন্তু আমরা ই মানটা বের করেছিলাম, এখন ভি ইজ ইকুয়াল টু যেটা লিখেছিলাম ই ইনটু টি লিখেছিলাম, তাই তো? মানে এর মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো দূরত্বটা বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে? মানে এদের কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব নেই, এদের দুটোর মধ্যে যে ঘনত্ব সেটা কিন্তু আলাদা। তার জন্য এখানে এই, তাহলে এই পুরোটা যদি ডি হয় আর এইটুকু যদি টি হয়, তাহলে এইটুকু যদি এই পাত আর এই পাতের মধ্যে দূরত্ব ডি মাইনাস, তাই তো? তাহলে আমার ইটা বের করতে হবে। এখন দেখো E1 আর E2 দুটো আসবে, তাই তো? তাহলে E1 এর মানটা কি হবে? দেখো E1 এর মান আমরা কি প্রথম যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে সিগমা বাই কে এপসিলন নট পেয়েছিলাম, তাই তো? এখন এটা দুটো ভাগে বিভক্ত আছে, তাহলে E1 ইজ ইকুয়াল টু যেটা হচ্ছে সিগমা বাই k1 এপসিলন নট এবং E2 ইজ ইকুয়াল টু সিগমা বাই k2 এপসিলন নট। ঠিক আছে? এখন E1 আর E2 তো পেয়ে গেছি, তাহলে বিভব বের করতে আর কোনো সমস্যাই নেই। তাহলে অর্থাৎ বিভব v ইজ ইকুয়াল টু, এই জায়গা থেকে একটু মন দিয়ে দেখবে আমি কি করছি। E1 নিচ্ছি, E1 নে কার সঙ্গে গুণ করব না দূরত্বের সঙ্গে গুণ করব। প্রথমে আমি ধরে নিচ্ছি এইটুখানে একটা, আমার দুটো পার্ট ভেবে নিতে হবে, এইটুখানে একটা পার্ট আর এইটা একটা পার্ট। প্রথম পার্টের দূরত্ব কত? d মাইনাস টি। d মাইনাস টির সঙ্গে E1 গুণ হবে, তো E1 ইনটু d মাইনাস টি প্লাস E2 ইজ ইকুয়াল টু প্লাস E2 ইনটু t। ওকে, কি করলাম আমি আবার বলছি, কারণ দেখো এটা কিন্তু বিভক্ত হয়ে গেছে এবং বিভক্ত হয়ে যাওয়ার জন্যই কিন্তু প্রথম দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবং এইটুখানি অংশের জন্য E1 আর এইটুকু অংশের জন্য E2। এখন E1 ইনটু d মাইনাস টি এবং E2 ইনটু d মাইনাস E2 ইনটু t সবার মানই জানি আমরা, বসাচ্ছি আস্তে আস্তে। E1 এর মান সিগমা বাই k1 এপসিলন নট ইনটু d মাইনাস t প্লাস সিগমা বাই k2 এপসিলন নট ইনটু t। এখন দেখো এই সিগমা বাই এপসিলন নট আর এই সিগমা বাই এপসিলন নটটা কমন নিয়ে নেব। সিগমা বাই এপসিলন নটটা যদি কমন নিয়ে নিই তাহলে যেটা দাঁড়াবে b মাইনাস t বাই k1, কারণ দেখো k1 টা রয়েছে তলায়, প্লাস t বাই k2। এখন এটা যে মানটা পেলাম সেটা হচ্ছে v মান পেলাম। ওকে, বিভব ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসিলন নট ইনটু d মাইনাস t বাই k1 প্লাস t বাই k2, এটা হচ্ছে v মান পেলাম। তাহলে এখন তো সোজা মনেই হচ্ছে, কারণ আমরা v মানও পেয়েছি q এর মানও পেয়েছি, জাস্ট c ইজ ইকুয়াল টু এটা বসিয়ে দিলেই উত্তর চলে আসবে। তাহলে নোট করে নাও, আমি বসাচ্ছি। দেখো উপরের গুলো তাহলে মুছতে হবে, তো v এর মান পেয়ে গেলাম।
তাহলে এখন c is equal to q, q মানে কি জানি না, q এটা লিখে রেখেছি তো, সিগমা আলফা, আর এই যে মান v is equal to যে মানটা এক্ষুনি পেলাম সিগমা বাই এপসিলন নট ইনটু d minus t by k1 plus t by k2। ওকে, কোনো প্রবলেম নেই। এখন দেখা যাচ্ছে এই সিগমা এলিমিনেটেড হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে আলফা বাই, দেখো এরকম থাকতে পারে d minus t by k1 plus t by k2। এটা একটা পর্যায়ে আসলো মানটা, অর্থাৎ আলটিমেট যে মান, এটাও কিন্তু একটা মান পেলাম, ঠিক আছে? তো এই একটা মান পেলাম। তাহলে দেখো এটাই আসল মান, যে c is equal to পেয়ে গেছি, এই মানটাও মনে রাখবে। এগুলো একটা প্রয়োগ, আমি কিন্তু আজকে তোমাদের বলে রাখি তিনটে প্রয়োগ করাবো। এটা প্রথমে একটা প্রয়োগ করিয়েছি, এটা নেক্সট নাম্বার প্রয়োগ, আর লাস্ট আরেকটা প্রয়োগ করাবো, তারপরে অন্য টপিকে যাব। c is equal to যে মানটা পেলাম সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে, সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে মিশ্র বলতে এই দুটো সেম হবে না, বিভিন্ন, সেই ক্ষেত্রে কি হবে? c is equal to epsilon naught alpha by d minus t by k1 plus t by k2। অবশ্যই বুঝতে পেরেছো, জাস্ট নোট করে দেবে। এখন বলেছে k এর মানের উপরে একটু নজর দিতে বলেছে, না কি মান নজর দেব? দেখো k যদি বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1 হয় এবং k2 কে যদি k ধরি, তাহলে যে মানটা পাবো, মানে কি বলেছে বুঝতে পারলাম না তো, বোঝাচ্ছি। দেখো এখন যদি k is equal to 1 হয় এবং k2 কে যদি আমি k ধরি, তাহলে যে মানটা সেটা কি দাঁড়াচ্ছে? এপসিলন নট আলফা, এই জায়গায় d minus t তো থাকছে, k1 k1 is equal to 1 লিখছি আমরা, প্লাস t by k, ঠিক আছে? তাহলে যেটা দাঁড়াচ্ছে, তাহলে এই মান তো তাহলে আমি লিখলাম না, d minus t plus t by k, এটাই দাঁড়াচ্ছে। তাহলে মাইনাসের জন্য যে আলটিমেট যে মান থাকছে, অর্থাৎ c is equal to, এটা একটা শর্তর ক্ষেত্রে যদি বায়ু মাধ্যম হয়, আমি লিখে দিচ্ছি বায়ু মাধ্যমের ক্ষেত্রে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে, ওকে, c is equal to epsilon naught alpha d minus t, মাইনাস আগে বললে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, t by k, বাস এই একটা মান, এই মান দুটো মনে রাখতে হবে, বাস সিম্পল। তাহলে দেখো বায়ু মাধ্যমের ক্ষেত্রে সবসময় k যে মান, এদের দুটোর মান যদি বায়ু মাধ্যম হয় তাহলে কিন্তু মানটা এক হয়ে যাচ্ছে, k1 আর k2 is equal to k হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সেই শর্ত যদি দেখা যায়, তাহলে epsilon naught is equal to alpha by d minus t, d minus t minus t by k। এবং আরেকটা প্রয়োগ আছে, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের শক্তির ঘনত্ব। এতক্ষণ কিন্তু আমরা ধারকত্ব নির্ণয় করছিলাম, এবারটা শক্তি ঘনত্ব নির্ণয় করব। অর্থাৎ শক্তির যে ঘনত্ব, এদের মধ্যে যদি শক্তি থাকে মাঝখানের অংশ, সেই শক্তি ই থাকে, এই ই এর ঘনত্বটা নির্ণয় করব। এবার নেক্সট টপিক, তাহলে হেডিংটা লিখে ফেলো যে তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব দেখো তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব এটা একটু ডিফারেন্ট হতে পারে। দেখো এই ছবিটা লক্ষ্য করবে, একটা পাত আছে, সমান্তরাল পাত, এই যে সমান্তরাল পাত, এবং এই সমান্তরাল পাতের উপরে একটা
এবং এটা হচ্ছে যে 3D এফেক্ট, এটা হচ্ছে আলফা, অর্থাৎ এই পাতের উপরে মানে এই পাতের ক্ষেত্রফল আলফা। ওকে, এবং এই আলফা থেকে, এটা কিন্তু আলফা যদি মনে করো, এটাকে যদি আলফা ধরো, এই পাত থেকে কি হচ্ছে, এগুলো কিন্তু আলফা নিচের দিকে যায়, এরকম নিচের দিকে যাচ্ছে। কিভাবে দেখো, এই পাত থেকে আলফা থেকে কিন্তু নিচের দিকে আসছে, ঠিক আছে। অর্থাৎ যদি এই পাতটা আলফা ধরি, এই পাতের ভেদ করে নিচের দিকে এই যে অ্যারোগুলো আসছে, ঠিক আছে। এবং এই উপরের পাতটাকে আমরা পজিটিভ, এই নিচের পাতটাকে নেগেটিভ ধরবো, এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব এটাকে ডি ধরবো। ওকে, এবং এখানে ই ধরবো, অর্থাৎ শক্তি এনার্জি। এবং এই এনার্জি যে ডেনসিটি অর্থাৎ শক্তির যে ঘনত্ব, সেটাই আজকে আমার এই টপিকে বিষয়। কি করে আমি শক্তি ঘনত্বটাকে নির্ণয় করব। এখন দেখো, শক্তি ঘনত্ব নির্ণয় করতে গেলে সবার প্রথমে আমার জানতে হবে যে পাত দুটির মধ্যবর্তী আয়তন কত। অর্থাৎ এই যদি পাত, এই তলার পাত, উপরের পাত, এই নিচের পাত, এই যে মধ্যবর্তীর আয়তন কত, কি করে পাবো না, আয়তন ইজ ইকুয়াল টু এই আলফা ইনটু ডি করব, ব্যাস, আলফা ডি, এটা হচ্ছে আয়তন, মধ্যবর্তী যে আয়তন, আলফা ডি। এখন বলেছে পাত দুটির বিভব প্রভেদ ভি হলে এদের মধ্যে উৎপন্ন সুষম তড়িৎ ক্ষেত্র, এদের যদি মধ্যবর্তী বিভব প্রভেদ ভি হয়, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র ই ইজ ইকুয়াল টু, দেখো ই আগে, এটা না দেখে আমরা কি জেনেছি আগে, ভি ইজ ইকুয়াল টু কি জেনেছি, ই ইনটু ডি, তাই তো মনে পড়ছে, ভি ইজ ইকুয়াল টু ই ইনটু ডি লিখেছি, তাহলে সেই জায়গা থেকেই তো মানটা পাচ্ছি, ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি, ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি। এই কখন হবে, যদি এদের মধ্যবর্তী বিভব প্রভেদ ভি হয়, তাহলে ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি, লিখে রাখি, ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি। ওকে, এখন এটা এই মানটা পেলাম, এবারটা যেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি পেলাম। এবার এছাড়া আমরা জানি যে মধ্যবর্তী আয়তনটি শূন্যস্থান বা বায়ুপূর্ণ হলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তো আমরা কি জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সি ইজ ইকুয়াল টু এপসিলন নট আলফা বাই ডি, যেখানে দেখো এপসিলন নট হচ্ছে বায়ু মাধ্যমের ক্ষেত্রে, সি ইজ ইকুয়াল টু এপসিলন নট আলফা বাই ডি। এখন বলেছে, আমার বলেছে শক্তির ঘনত্ব, তাহলে মোট শক্তিটা কত হবে, ইউ ইজ ইকুয়াল টু, এখন শক্তি ইজ ইকুয়াল টু ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার। দেখো সি এর মান জানি, ভি এর মানটাও জানি, হাফ সি অর্থাৎ এপসিলন নট আলফা বাই ডি ইনটু ভি এর মান কি জানি, ই ইনটু ই ডি, আমরা ভি এর মান বলতে পারি ই ডি স্কয়ার। ওকে, তাহলে এই ডি আর এই একটা ডি কাটলো, শুধু একটা ডি পড়ে থাকছে, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে হাফ এপসিলন নট আলফা ই স্কয়ার ডি, এটা পড়ে থাকছে এপসিলন নট আলফা ই স্কয়ার ডি। এখন যেহেতু ধারকটির মধ্যবর্তী আয়তন আলফা ডি, তাই তো, যখন এখন মধ্যবর্তী আয়তন যদি আলফা ডি হয়, তাই তো, এটাই তো প্রথমে লিখলাম, তাই একক আয়তনের সঞ্চিত শক্তি, তাই একক আয়তন একটা ছোট্ট একক, সেই একক আয়তনের সঞ্চিত শক্তি আমরা কি ধরবো, স্মল ইউ ধরবো, এবং স্মল ইউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ বাই কি এর আয়তন আলফা ডি। ক্যাপিটাল ইউ এর মানটা আমরা কি পেয়েছি, এক এক করে বসাবো, হাফ এপসিলন নট আলফা ই স্কয়ার ডি বাই আলফা ডি। দেখো এই আলফা আলফা কাটলো, ডি ডি কাটলো, যে মানটা পড়ে থাকছে আলটিমেট হাফ এপসিলন নট ই স্কয়ার। ওকে, হাফ এপসিলন নট ই স্কয়ার, এটাই হচ্ছে ইউ এর মান, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু হাফ এপসিলন নট ই স্কয়ার।
এই হচ্ছে মান, শক্তি ঘনত্বের মান এটা। তাহলে দেখো তিনটে প্রয়োগই শেষ হলো। এইবারটা যেটা দেবো যে আমরা ধারকের সমবায়, শ্রেণী সমবায় আর হচ্ছে তোমার সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করবো। ধারকের সমবায় নিয়ে এটা একটু নোট করে নেবে, এটাও ইম্পর্টেন্ট। এবং এই যে সমবায় করাবো নেক্সটে, এটা কিন্তু প্রবলেম সেটের যেমন শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে ধারকের সমবায়। প্রথমে যেটা করাবো হচ্ছে শ্রেণী সমবায়। ওকে, হচ্ছে শ্রেণী সমবায়। এখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখবো। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভিন্ন ক্যাপাসিটর গুলোকে আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি। দেখো এই একটা ক্যাপাসিটর, তার সঙ্গে আরেকটা ক্যাপাসিটর যোগ করলাম, তার সঙ্গে আরেকটা ক্যাপাসিটর যোগ করলাম। এখন যদি বলে দেই এই ক্যাপাসিটর গুলোর শ্রেণী সমবায় কি হবে, এখন এই শ্রেণী সমবায় আমরা বের করতে বলে, আমি কি করে বের করবো, সমবায় বের করতে হবে। এখন শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় বলে দিই। শ্রেণী সমবায় পরপর যুক্ত থাকবে, প্রথম ক্যাপাসিটর, দ্বিতীয় ক্যাপাসিটর, ধারকত্ব C1 C2 C3। আর এগুলো যদি পরপর একটা শ্রেণীতে যুক্ত থাকে তখনই আমরা বলবো শ্রেণী সমবায়। তখনই আমরা সেই শ্রেণী সমবায়ের সূত্রে ফেলবো, সেটা হচ্ছে শ্রেণী সমবায়ের সূত্রে ফেললেই তাহলে সেই মানটা কিন্তু সেখান থেকে আমরা পেয়ে যাবো। তো প্রথমে কি করব, এদের বিভব, এই দেখো এখান থেকে এদের বিভব V, এদের কিন্তু বিভব সেম থাকছে, তাই তো। এখানে এর বিভব V1, এর বিভব V2, এর বিভব V3। এখন টোটাল যে V এর মান সেটা বের করে নেব। V = V1 + V2 + V3, এটা এক নম্বর দিলাম। এবং এখন যদি V = Q/C1 হয়, তো সেই ক্ষেত্রে V1, এখন V1 V2 V3 আমরা কি লিখতে বলবো, Q/C1 + Q/C2 + Q/C3। ওকে, তাহলে V এর মান যেটা পাচ্ছি Q/C1 + Q/C2 + Q/C3। এখন যদি আমি Q টা কমন নিয়ে নিই, তাহলে 1/C1 + 1/C2 + 1/C3 যাচ্ছে এর বিভব। এখন যদি তুল্য ধারকত্ব, ইম্পর্টেন্ট, তুল্য ধারকত্ব C = যদি Q/V হয়, তাহলে আমরা V = বলতে পারি Q/C। ঠিক আছে, এখন তুল্য ধারকত্ব C = Q/V, তাই সেখান থেকে V = Q/C। তাহলে এই যে V এর মান না, এইটাকে 2 নং সমীকরণ দেব। এই যে V এর মানের জায়গায় এটা বসাতে হবে, অর্থাৎ Q/C = 1। দেখো এখন দেখো Q/C = যেটা আসে Q * 1/C1 + 1/C2 + 1/C3। এখন এই Q এলিমিনেটেড হয়ে যাচ্ছে এবং এটা দাঁড়াচ্ছে আসল যেটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে C = 1/C1 + 1/C2 + 1/C3। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে ধারকত্ব C = 1/C1 + 1/C2 + 1/C3। এখন যেটা করব, শ্রেণী সমবায় গিয়েছে, এখন সমান্তরাল সমবায়ের দিকে যাব। এটা কিন্তু আমি আর বোঝাচ্ছি না, কারণ সমান্তরাল সমবায়টা কিন্তু খুবই সোজা, জাস্ট একটু তুমি যদি মনে রাখো তাহলে হয়ে যাবে। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় দেখো এক্ষেত্রে ছবিটা বুঝে নাও যে সমান্তরাল সমবায় কি হবে। দেখো এক্ষেত্রে শ্রেণী পরপর ছিল, এক্ষেত্রে ধারকগুলো কিন্তু সমান্তরাল, প্যারালালি কানেক্টেড হবে, এইভাবে কানেক্টেড হবে। এইভাবে কানেক্টেড হয়, এখান থেকে তো কিউ আধান আমি দিচ্ছি, এইভাবে কিন্তু প্যারালালি আছে, সমান্তরাল। এইভাবে যদি ছবি আঁকে, তুমি আরেকটা বোঝাচ্ছি, যদি একটা পরিবাহী এখান থেকে গিয়ে একটা ধারকত্ব, এই একটা ধারকত্বের সঙ্গে এই একটা ধারকত্ব, এখানে গিয়ে একটা আরেকটা ধারকত্ব, এখানে গিয়ে আরেকটা ধারকত্বের সঙ্গে কানেক্ট হচ্ছে,
এবং কানেক্ট হয়ে কি হচ্ছে একটা তুল্য ধারক তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে সমান্তরাল সমবায় বলছে, এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেটা হচ্ছে c is equal to just c1 plus c2 plus c3 হবে। এটা কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রেই হবে। এটা হচ্ছে ধারকত্ব c1, এটা হচ্ছে c2 এবং c3, এবং এদের বিভব যেটা সেটা হচ্ছে v, বিভব v, উভয়ের বিভব সেম হচ্ছে। এবং এটা কিন্তু মনে রাখলেই হয়ে যাবে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে c1 is equal to c1 plus c2 plus c3। তাহলে এই পর্যন্তই ছিল আজকের আমার টপিক। আশা করছি এই টপিকে আমরা কি কি করলাম এই ভিডিওতে, আমরা তিনটে প্রয়োগ করেছি এবং ধারক ধারকত্বের সমান্তরাল সমবায়গুলো এবং শ্রেণী সমবায়টা করে দিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ধরনের আরো পরবর্তী ভিডিও কিন্তু পেতে থাকবে। আশা করছি সবাই ভালো থাকবে। এই বলে আমি আমার আজকের এই ভিডিওটাকে শেষ করছি।